আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে নিবেদিতা রাজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে বৈঠকে সমঝোতায় পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সারা দেশে ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ। জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপির শীর্ষ নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ইইউকে আশ্বস্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার। আন্তর্জাতিক মানের ভোট করতে ইইউর সহায়তার প্রতিশ্রুতি। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক বিসিবি, স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এর মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পাওয়ার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। প্রায় 2 ঘন্টার বৈঠকেও আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সমঝোতা না হওয়ায় রেলের কর্মবিরতি অব্যাহত রাখার বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন রেল শ্রমিকরা। ঢাকা রেলওয়ে স্টেশনে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। তাফিমুল, রানিং স্টাফদের ধর্মঘটে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রীতিতা, এখন কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। রেলওয়ের যে রানিং স্টাফদের রয়েছেন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় এক প্রকার বলা চলে। দুপুর থেকে প্রায় 2 ঘন্টা তারা কিন্তু রেলওয়ে সচিবের সাথে বৈঠক করেছেন। এর বৈঠকে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সেখানে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী যে শিমুল বিশ্বাস, তিনি উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ার পরেই কিন্তু সব স্টাফ যারা রয়েছেন এবং কি যারা সচিব সহ কিন্তু রেল ভবনে, রেল মন্ত্রণালয়ে যান। সেখানে আবার উপদেষ্টার সাথে আবার বৈঠকে বসেন। সেখানেও 1 ঘন্টার উপরও বৈঠক হয়েছে। সে বৈঠকেও কিন্তু এক প্রকার বলা গেলে রেলওয়ের যে রানিং স্টাফদের যে দাবি ছিল সে দাবির বিষয়ে কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে শিমুল বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন যে আন্দোলনের বিষয়ে এক প্রকার রানিং স্টাফদের সাথে তার কথা চলছে। রাতের মধ্যে এক প্রকার আশ্বাস দিয়েছেন যে রানিং স্টাফদের যে আজকে যে ধর্মঘট সেটি প্রত্যাহার করবে। এরপরে আরও কিছু কর্মকর্তার সাথে আমরা সেখানে যারা বৈঠকে উপস্থিত ছিল তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত বলার মতো করে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এখানে কিছু দাবি রেলওয়ে স্টাফদের কর্মকর্তাদের যে দাবি ছিল বা রানিং কর্মকর্তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে কিছু দাবি মেনে নিয়েছেন মন্ত্রণালয় রেল উপদেষ্টা রয়েছে। সেই দাবিগুলোর পরে আর কিছু দাবি রয়েছেন যেগুলো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সাথে সদস্য। সেই দাবিগুলো তারা এখন জানিয়েছেন যে সে দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারপরে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত তাদেরকে জানানো হয়েছে যে দাবিগুলো তারা মেনে নিয়েছেন, ওই দাবিগুলো নিয়ে রানিং স্টাফদের সাথে বসবেন এখন কমলাপুর রেল স্টেশনে। তারপরে এখান থেকে সিদ্ধান্ত জানানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের রেল চলাচল বন্ধ থাকায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। তবে দাবি পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ। লালন হোসেনের রিপোর্ট। পার্ট অফ পে, রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে রেলের রানিং স্টাফরা। সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। আমরা এখন গার্জিয়ান ছাড়া সন্তান, গার্জিয়ান ছাড়া হলে শুধু কি আমি একলাই,
সারা বাংলাদেশে কতগুলো লোক সকালবেলা এসে অনেক করে আমরা ট্রেনটা পাচ্ছি না। ট্রেন না চলায় কাউন্টারে টিকিট ফেরত দিয়ে চলে গেছেন অনেকেই। সকালে একবার আসলাম টিকিট ফেরত দিতে, তখন 9:30 10টা বাজে। তারা বললো যে আপনি আবার 11টা 11:30টার দিকে আসেন। অনেকে ফ্যামিলি নিয়ে কোথাও যাবে ঘুরতে, 4জন 5জন টিকিট কাটছে, তো তাদের জন্য তো বিশাল সমস্যা। রেলের রানিং স্টাফরা বলছেন মাসখানেক আগেই এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হলেও কর্তৃপক্ষ আমলে নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। গত 1 তারিখ থেকে আমরা জানাইছি, রেল মন্ত্রণালয়কে জানাইছি এবং পাবলিক এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা তো সবাই জানে যে আমাদের 28 তারিখ থেকে প্রজ্ঞাপন না হলে আমাদের সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলপথ উপদেষ্টা বলেন স্টাফদের দাবি দেওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন তারা। এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ভোগান্তি এড়াতে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে রেলের টিকিটধারী যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন রেলওয়ের রানিং স্টাফদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে, এখন এ বিষয়ে আর কিছু করার নেই। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। রমজানে যাতে ঘাটতি না হয় সেজন্য চাল, গম ও চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয় কমিটির বৈঠকে। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি এই ঘোষণা দেন। তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চাকরি জাতীয়করণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় এভাবেই একে অন্যকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 40 বছরের বৈষম্য অবসানের বার্তায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তারা। আমরা রাজপথে এসেছি বিদায় আমাদের দাবি দেওয়াটা আদায় হয়ে গেল, অনেক আনন্দ লাগতেছে। ঘোষণা আশ্বাস করেছেন, তাতে আমরা অত্যন্ত খুশি। চাকরি জাতীয়করণ সহ 6 দফা দাবিতে টানা 10 দিন ঢাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সবশেষ মঙ্গলবার সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন 15 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল। অবশেষে সরকারের পক্ষ থেকে আসে দাবি মেনে নেওয়ার আশ্বাস। 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের তাগিদ দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান। সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন করে নতুন শিক্ষক নিয়োগ দেবে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। যে দল জনগণ থেকে দূরে চলে যাবে তাদের পরিণতি 5ই আগস্টের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট বিএনপির 31 দফা কর্মশালায় দলটি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না।
অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে। রাহুল রায় রিপোর্ট। 20 জানুয়ারি লন্ডন থেকে নিজে ফর্ম পূরণ করে চাঁদা দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার জেলা ও মহানগরের সদস্য নবায়ন শুরু করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সদস্য নবায়ন কমিটির সদস্যরা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের লোক কেন? সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস পেরেস। পরে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত জানানো হয়। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এবং তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সংস্কার করতে গিয়ে ইসির স্বাধীনতা যেন খর্ব না হয় সে বিষয়ে ইসির সাথে EU রাষ্ট্রদূত একমত হয়েছেন বলে জানান CEC। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন EU রাষ্ট্রদূত। নাজিব বেগের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলালের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে EU রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন তারা। We've had an excellent conversation about the perspectives of the next elections in Bangladesh, and I have come with a message of support. ভোটার তালিকা হালনাগাদ আগামী সংসদ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কী ধরনের সহায়তা দেয়া যায় সেটি পরবর্তীতে প্রতিনিধি পাঠিয়ে পর্যালোচনা করা হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে কমিশনের অবস্থান তুলে ধরেন CEC। সংস্কারের সময়কে EU রাষ্ট্রদূত কম মনে করেন বলে জানান তিনি। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছি। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, বেশি সুদের লোভে যারা এস আলমের ব্যাংকগুলোতে টাকা রেখেছিলেন তারা এখন পস্তাচ্ছেন। তবে ওই টাকা বন্ডের মাধ্যমে হলেও গ্রাহকরা যেন ফেরত পান সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেছেন, এই জন্য সময় দিতে হবে। 22টি মন্ত্রণালয়ে কেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে সে বিষয়ে বিরক্তি প্রকাশ করে তা থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন গভর্নর। পরাগ আজমের রিপোর্ট।
বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিষয়ে নিয়মিত প্রকাশনা মাইক্রো ফাইন্যান্স ইন বাংলাদেশ চলতি অর্থবছরেরটি চূড়ান্ত করতে রাজধানীতে জাতীয় কর্মশালা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আয়োজনে কর্মশালায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনজিও ব্যুরো, পিকেএসএফ ও গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ক্ষুদ্র ঋণ ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বক্তৃতায় বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন তিনি। পভার্টি রিডাকশনে কতখানি আমরা কন্ট্রিবিউট করছি মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন। মন্ত্রণালয় নাকি মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে। আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করব, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে, ওই দরকারটা কি? 22টা মন্ত্রণালয় কেন? এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। বক্তৃতার শেষ ভাগে এক প্রশ্নের জবাবে গ্রাহকদের কিছু ব্যাংকে আটকে থাকা টাকার বিষয়ে মন্তব্য করেন গভর্নর। দেখুন, আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে ইত্যাদি, অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট এই বছরই হয়তো ইনশাল্লাহ। আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন। কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ডক্টর হেলাল উদ্দিন ও অন্যরা বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের জন্য বিএনপি চাপ দিলেও চলতি বছরের জুলাই আগস্টে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন দলগুলোর নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। 2025 সালের শেষ দিক থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর চলতি বছরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। ইসলামী দলগুলো বলছে ডিসেম্বরে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বিষয়ে প্রশ্ন তৈরি হবে। সংস্কার চাই, তবে নির্বাচনটা খুব বেশি দেরি হয়ে যাক এটা আমরা চাই না। খুব বেশি ডিলে হওয়াটা আমি মনে করি উচিত হবে না। জুলাই মাসে বর্ষা হল, আমাদের দেশে বর্ষার নির্বাচন বনর অংশ হয়ে যায়, কাজে নির্বাচনটা হওয়া উচিত। ডিসেম্বর পার না করা উচিত, আগে পার করলে কিন্তু প্রশ্ন উঠবে না। আসলে দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ সম্ভব না, এটা আমি মনে করি। কারণ যে সংস্কারগুলি হাতে নিয়েছে সেই সংস্কারগুলি যদি না করা হয় তাহলে নির্বাচন অবাধ হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না। ইসলামী দলগুলোর জোট করলে বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না বলে মনে করছেন এই শীর্ষ নেতারা। ইসলাম বলি তাদের জান বেরিয়ে যায়, তো এটা তো বলে লাভ নেই। ইসলামে শুধু আমরা কি ইসলামপন্থী, পিতা ইসলামপন্থী দল নাই, এরা কি গভর্নমেন্টের ঘরে যায় না? এতদিন পূর্বে যারা এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করেছে, এটাকে হাতিয়ার হিসেবে ইউজ করেছে, তাদের ক্ষমতাকে তারা দীর্ঘমেয়াদী করার জন্য অস্ত্র হিসেবে এটা ব্যবহার করেছে। বাস্তবতা বিবর্জিত একটা বিষয়। আদৌ এদেশে জঙ্গিবাদ নেই, আদৌ এসে উগ্রবাদ নেই। নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু না করলে নির্বাচন দিলে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এই রাজনৈতিক দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, 7 কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য বিভিন্ন মডেলে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগে অংশ নিয়ে তিনি জানান, উল্লেখিত কলেজগুলোতে এইচএসসি শিক্ষার্থী ও বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা রয়েছেন, তাই এই বিষয়ে আলোকপাত করে শিক্ষার্থীদের দাবিকে আমলে নিয়েই ওই কমিটি সিদ্ধান্ত দেবে। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফয়েজ, সিটি ব্যাংক পিএলসি চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং বাংলাদেশ ব্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল হাসান বক্তৃতা করেন। শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে শিক্ষাক্রম আধুনিকায়নের আহ্বান জানান তারা। 7 কলেজ তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে করতে গেলে এটা তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয়, কারণ এগুলোতে যে এইচএসসি পরীক্ষার্থীরা আছে, সাধারণ বিশ্ববিদ্যালয়তে এইচএসসি শিক্ষার্থীরা থাকে না, এবং এগুলো যারা শিক্ষক তারা তো বিসিএস ক্যাডারের,
কাজেই অনেকগুলো মডেল বিবেচনায় আছে, যে উচ্চ পর্যায়ের কমিটি তারা আলোচনা করছে, করে মডেলগুলো ঠিক করছে কি ধরনের মডেল হতে পারে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় গোমায় সেনাবাহিনীর সঙ্গে রুয়ান্ডা সেনা সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 17 জন নিহত, কমপক্ষে 370 জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছেন। গোমা শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী জোট। শহরটিতে প্রায় 20 লাখ মানুষের বাস, তাদের বেশিরভাগই উদ্বাস্তু। এর আগে 2012 সালে M23 এই শহরের দখল নিয়েছিল। ওই অঞ্চলে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান জঁ পিয়েরে বলেছেন, M23কে সমর্থন দিতে রুয়ান্ডার কয়েকজন সেনা গোমায় অবস্থান করছেন। এই সংকট নিয়ে আবারও বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। দর্শকদের জন্য এবার আইস্ক্রিনে এসেছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আর অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, তানভীর তারেক, ইমতু রিতেশ সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটল ডাটা বিশেষ সংবাদ। বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স 2023 পেয়েছেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই কূটনীতিকের সময় 5 বছরে বাংলাদেশ থেকে 22 লাখ কর্মী সৌদি আরবে গেছেন। পান্থ রহমান জানছেন বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতে অবদান রাখায় সেরা বিদেশি কূটনীতিককে সম্মানিত করতে তৃতীয়বারের মতো এই আয়োজন। করোনাকালে কঠিন সময়েও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, হজের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর মতো উল্লেখযোগ্য উদ্যোগের কারণে এবছর সেরা বিদেশি কূটনীতিক হলেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। পুরস্কার নিয়ে আবেগপ্রবণ হয়ে রাষ্ট্রদূত বললেন, বাংলাদেশে ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত, আর দেশে ফিরে গিয়ে তিনিই হবেন বাংলাদেশের শুভেচ্ছাদূত। I echo the heartfelt sentiment of Bangladesh's national anthem. I quote, Amar Sonar Bangla, Ami Tomai Bhalobashi. End of quote. I'll be the ambassador of Bangladesh there in Saudi Arabia. দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরে তার হাতে পুরস্কার তুলে দিয়ে কৃতজ্ঞতা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। It is therefore with immense pride and gratitude that the government of the People's Republic of Bangladesh confers this year's Bangladesh Medal for Diplomatic Excellence upon His Excellency Isa Yusuf Isa Al Duhailon. ঢাকায় 5 বছর সময়কাল শেষ করে দেশে ফেরার আগে পাওয়া এই সম্মানকে তার দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেন রাষ্ট্রদূত। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। ভোলায় এবছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ক্যাপসিকামের সমারোহ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে চাষিদের। স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই ফসল। প্রকৃতি সংবাদ। বাগেরহাটে জলবায়ু ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শোভন কাজ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারী ও দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম. মিজানুর রহমান, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সিনিয়র ম্যানেজার মুশফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয় শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাসুদুজ্জামান এবং বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট এম সুলাইমান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহ, ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন হয়েছে। রাজধানী মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তনে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা, ডাক্তার মোহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারি, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারি সহ অন্যরা। খেলার খবর। এবারে বিপিএল আপডেট। বিপিএল এ ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিসিবি। এর দায় এড়াতে না পারলেও এখনই লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দুর্বার রাজশাহী মালিকের ওপর আস্থা কমলেও এখনও পাওনা পরিশোধের সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আদিল আহমেদ শানের রিপোর্ট। ব্যাংকিং আওয়ারটা পর্যন্ত যেহেতু প্লেয়াররা বলেছে ওয়েট করতে এবং দেখি শেষ পর্যন্ত কি হয়। আমি এখন পর্যন্ত টোটাল নিউজটা জানি, স্টোরিটা জানি না। এভাবেই রাজশাহীর ক্রিকেটারদের দেয়া চেক আবারও বাউন্স হওয়ার কথা জানান টিম ম্যানেজার। বিব্রত পরিস্থিতির উত্থানে চলতি আসরে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দুপুরেই বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে কড়া হুঁশিয়ারির বদলে পাওনা পরিশোধের সুযোগ রাখছে দায় এড়াতে না পারা বিসিবি। সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এটা বোধহয় কেউই আশা করেনি। আমরা একটা জায়গায় আসতে পেরেছি, আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে। একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়। শুধু পাওনা ইস্যু নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদের অপেশাদারী আচরণের শিকার হয়েছেন ক্রিকেটার ও সাংবাদিকরা। এতেও বিব্রত বিসিবি। আজ 40 ঘন্টার আলটিমেটাম দিলেও এখনও আইনি পদক্ষেপে যাচ্ছে না বিসিবি। পরবর্তী আসরের জন্য নতুন ছক দেশের ক্রিকেটের অভিভাবকদের। আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি ইন এ সেন্স। এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট, বাট আমরা এরপর থেকে আরো অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেট আপ আনার চেষ্টা করব। সেটা সামনের বার একটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কিনা তো আমি নিশ্চিত নই, বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে বৈঠকে সমঝোতায় পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। সারা দেশে ট্রেন চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ। জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপি শীর্ষ নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ইইউকে আশ্বস্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার। আন্তর্জাতিক মানে ভোট করতে ইইউর সহায়তার প্রতিশ্রুতি। এবং বিপিএল এ দুর্বার রাজশাহী অপেশাদার আচরণে হতবাক বিসিবি স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।